বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি জাস্ট দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি 15ই আগস্টে 32 নম্বরে যারা শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন সেখানে যে ঘটনা বলি ঘটেছে সেটা একই সঙ্গে রাষ্ট্রপতির ছবি নিয়ে বিভিন্ন মিশন থেকে বা বিভিন্ন সরকারি অফিস থেকে নামিয়ে ফেলবার যে সিদ্ধান্ত বা কার্যক্রম সেটা এই বিষয়গুলোকে আসলে আপনারা কীভাবে ধরেন দেখেন। এর সঙ্গে আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো হয়তো আলোচনার মধ্যে আমরা পরে আনবো। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের অনেক ঘাত প্রতিঘাতের উপর দিয়ে এই জার্নিটা বহু বছর যাবৎ ভালো ছিল না। আজকে 15ই আগস্ট বলতে যা বোঝায়, আওয়ামী লীগ আমি যদি বলি, আপনি প্রথমে যেটা বললেন এটা দুঃখজনক যে ঘটনাটা গত 15ই আগস্টে হয়েছে এই 25-এর, এটা দুঃখজনক। বাট এই দুঃখজনক ঘটনার জন্য দায়ী যে তার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজেই এটা রচনা করেছে। এরকম হওয়ার কথা ছিল, তবে হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে এইটা। এই জন্যই আমি আওয়ামী লীগকে বলবো, এত মাসব্যাপী কাঁদো বাঙালি কাঁদো, মানুষের মনের বিরুদ্ধে, মানুষকে রাগানোর জন্য, চটানোর জন্য জবরদস্তি করে বন্ধ ঘোষণা দেওয়া। পৃথিবীতে উন্নত দেশগুলো কোনো কঠিন কোনো দিনে, কোনো বিয়োগাত্মক দিনে, বেদনাত্মক দিনে সেই দিন 1 ঘন্টা বেশি কাজ করে। আর বাংলাদেশ এমন একটা দেশ, কারণে অকারণে যদি হাতে ক্ষমতা থাকে বন্ধ ঘোষণা করে দেয়। এই যে 15টা-16টা বছর বন্ধ ঘোষণা করে দিয়ে এই যে একটা বিষয়, আমরা সবাই জানি যে ওই কাউকে যদি প্রতিদিন সকালবেলা আধা কেজি করে মিষ্টি খেতে দেওয়া হয় এবং সেটাতে প্রতিদিন দেওয়া হয়, কি অবস্থা, কেউ কজন খেতে পারবে? তো এরকম বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে গেলাবার যে বা মুক্তিযুদ্ধের চেতনার নামে যে খাওয়ানোর মতো যে কাগজ ছিঁড়ে খাওয়া। কিন্তু আমার প্রশ্ন একই সঙ্গে যে অবস্থার যদি বদল হয়, কোথাও থেকে তোমার বদল হতে হবে এবং কোথাও আপনি তো সর্বক্ষণ যদি রাগ ক্ষোভ পুষে রাখেন, প্রতিহিংসা পরায়ণতার মধ্যে থাকেন এবং শেখ মুজিবুর রহমানকে বা বঙ্গবন্ধুকে আপনি বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। আপনি 32 নম্বরের বাড়ি হয়তো ঘুরিয়ে দিতে পারবেন, টুঙ্গিপাড়া হয়তো নিশ্চিহ্ন করতে পারবেন, কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা তাকে বাদ দিয়ে সম্ভব কিনা সেটা একটু আমি বুঝতে চাই। আমি এই কথাগুলোই বলার জন্য এবং ইতিহাস থেকে আসলে কাউকে মোছা যায় কিনা। ধরেন আপনি হয়তো বলবেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমানকে যেভাবে অসম্মান করেছে, বেগম জিয়াকে যেভাবে সেটা করেছে এবং তার পরিণতি কি হয় সেটাও আমরা ইতিহাসে দেখেছি, কিন্তু একই ধারায় সেটা আপনি করবেন কেন? আপনি হয়তো বলতে পারেন যে এটা আমরা করিনি, যদিও আপনার দলেরও কাউকে পত্রপত্রিকায় নাম এসছে যে এরা এখানে ছিল, সেখানে থাকাটা সমীচীন হয়েছে কিনা, বা অন্য দলের কেউ আপনাদের নাম দিয়ে করেছে কিনা সেটাও একটা। বাট এইসব জায়গায় আসলে বড় দলের নেতাদের ভূমিকা কি হওয়া উচিত সেটা একটু আলোচনার দাবি রাখি। আমি ওই যে গুণীজনরা বলেন না যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না, এটা আমার কাছে এই কথাটা প্রযোজ্য। এখন যারা করেছে বা করে, তুমি অধম তাই বলে কি আমি আরও অধমতর হইব না? ঘটনাটা এইভাবে ঘটে যাওয়ার মতো হয়েছে। তো বিএনপির যেমন ধরেন 3 দিন দেশে কোনো রাষ্ট্রের কোনো কর্ণধার ছিল না, রাষ্ট্র শাসক ছাড়া 3 দিন চলেছে। আমি যদি এখনকার হিসাব করি, খারাপ চলে নাই। তো সেখানে একজন নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বলেছিলেন ওই দিন 5 তারিখের পরেই উনি বলেছিলেন যে সবাই তোমরা তোমাদের মতো যার যেখান থেকে আছে তোমরা এই ঝঞ্ঝাটের মধ্যে না গিয়ে সবাই ধৈর্য ধারণ করো। এই যে ধৈর্য ধারণ করা, সব কিছু যেটা আওয়ামী লীগ বলেছিল যে 5 লক্ষ লোক প্রথম দিনই মেরে ফেলবে, এই করবে ওই করবে, এইসব কিন্তু আমরা ওই দিন দেখি নাই, ওই 3 দিন। কিন্তু পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, যে 3 মাস 4 মাস পরে 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হলো, বা এই 15ই আগস্টে 6 মাস পরে বা 15ই আগস্টে মিছিল করা হলো, আপনি যে কথাটা বলেছেন আমি এটার সাথেই বলতে চাই যে
হয়তো বিএনপি যায়ও নাই, হয়তো বা তার নাম দিয়েও হতে পারে, আবার যায় নাই এটাও আমি বলা যাবে না সম্পূর্ণরূপে, আমি এটাও বলতে পারবো না। তবে যারা গিয়েছে ওইখানে তো কোনো চিহ্নই নাই, কোনো চিহ্ন নাই। আমি ওই দিক দিয়েই যাওয়া আসা করি। না, কেউ যদি ধরেন রেসপেক্ট জানাতেও চায়, যেমন একটা রিকশাওয়ালাকে অ্যারেস্ট ধরে নিলেন, পরে আবার সরকার বলল এটা মানে ওসির কাছে কারণ দর্শানো করা হলো বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা জামিন দেওয়া হলো, কিন্তু ঘটনা তো ঘটলো। সেটাই তো, সেই জায়গায় আমি মনে করি না কেউ যদি মন থেকে কাউকে সম্মান করে, লাইক আমি তুরস্কের কথা যদি আমি এখানে আনি, তুরস্কের কামাল আতাতুর্ককে আপনার বাইরের দিক থেকে কেউ তার সমালোচনা করতে পারবে না, তার নামে একদম প্রফেটদের মতো তাকে চিন্তা করা ছাড়া অন্য কিছু বলতে পারবে না, তাহলে তার জন্য ফাঁসি হবে। কিন্তু ভেতরে ভেতরে যখন আমি ওখানে গিয়ে কথা বললাম, তাই এই তুরস্কের মানুষরা কিন্তু তাকে পছন্দ করে না, কিন্তু বাধ্য। এই বাধ্যটা কিন্তু কোনো কিছুতেই ভালো না। তা এই যে বাধ্যবাধকতা দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে বন্ধ করা, তার ইতিহাস থেকে তাকে কিন্তু মুছে ফেলা যাবে না। আপনি ভালোর টুক ভালো করতে বলতে হবে, মন্দের টুক মন্দ বলতে হবে, কিন্তু ইতিহাসের জায়গায় থাকবে। সাময়িক কারণে বিকৃত করা যায়, কিন্তু সম্পূর্ণরূপে ইতিহাসকে বিকৃত করা যায় না। আমরা রাষ্ট্রপতিকে সরিয়ে দেবার নানা উদ্যোগ দেখলাম, এখন সরিয়ে ফেলতে না পেরে কি ছবি নামিয়ে ফেলে, এটা তো আরো হাস্যকর একটা ব্যাপার। কারণ আপনার চেয়ারকে সম্মান দিতে হয়। আমরা কিন্তু অনেক শেখ হাসিনার বদনাম করেছি, বদনাম মানে যা সত্য তাই বলেছি, অনেক কিছু বলেছি, কিন্তু বলার আগে কিন্তু এই দেশের সরকারের তথাকথিত সরকার প্রধান এটাও বলেছি, সরকার প্রধান এটা বলেছি, কিন্তু তথাকথিত বলেছি, কিন্তু বলেছি। তা এই যে রাষ্ট্রপতি যেভাবেই আসুক, রাষ্ট্রপতি ওনার হাত থেকে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করেছেন, উনার মাধ্যমেই এখন পর্যন্ত যেইটুকু আইনের মধ্যে আছে উনি আছে, তাকে আপনি সরিয়ে দিতেই পারেন। যদি আইনের মাধ্যমে করেন সরিয়ে দিতে পারেন, যদি আইন অ্যালাউ করে, কিন্তু আপনি কোনোভাবেই সরানোর আগ পর্যন্ত তার ছবি নামাতে পারেন না। রাষ্ট্র এটা বলে না। এটা যারা করেছে এটা একদম সিলি, ছোট ছোট বাচ্চারা যেমন ঝগড়া করে, মারামারি করে, ওই মারামারি ঝগড়ার জিনিসটাই আমার কাছে মনে হয়েছে। রাষ্ট্র কিন্তু এত ঠুনকো জিনিস নিয়ে ভাবে না। রাষ্ট্রের কাছে এই ছবিটা কিন্তু গুরুত্বপূর্ণ, ছবিটা ওই জায়গাটায় থাকা, এটা কিন্তু আইন সিদ্ধ। আর ছবিটা নামায় ফেলা কিন্তু আইনকে লঙ্ঘন করা। এখন রেভলিউশন চলাকালীন আইন লঙ্ঘন করলে আপনার একটা ব্যাপার, হয়তো বিচার হয় না, কিন্তু রেভলিউশন তো আপনার সব সময় বছরব্যাপী রেভলিউশন থাকে না। রেভলিউশনের সময়সীমা কিন্তু 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এই তো, এর বেশি তো থাকার কথা না। তো এই কারণে আমি বলবো যে জিনিসটা করা হয়েছে অত্যন্ত সিলি, এবং এই জিনিসটা যার মাধ্যমে হয়েছে তার বিচার হওয়া উচিত, কিংবা সরি বলা উচিত এই জায়গাটায়। রাশেদ খান। জি ধন্যবাদ। আমি আপা যেটা শেষ করলেন সেখান থেকেই শুরু করি। দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে দেশে সংকট সৃষ্টি হয় এরকম কোনো কিছু করা যাবে না। একটি বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের সময় অসংখ্য মানুষ শহীদ হয়েছে, এবং যারা বিপ্লবের বিরোধী শক্তি ছিল তাদেরকেও মানুষ প্রতিহত করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। বিপ্লবের বা গণঅভ্যুত্থানের বাস্তবতা সেটা আমরা সবাই মেনে নিই, কিন্তু বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রকে গঠন করা, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং সামগ্রিকভাবে রাষ্ট্রকে শৃঙ্খল করা, এটা সরকারের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিগত 1 বছরে সরকার তার সেই দায়িত্ব পালন করতে পারেনি। এখন সরকার ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালন করেনি নাকি পারেনি সেটা আসলে আমরা কেউ জানি না। কারণ সরকার যদি আসলে কোনো কাজ না পারে তাহলে তো মানুষকে বলতে হবে, যেহেতু এই সরকার জনগণের সরকার, এবং এই সরকার যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, আমাদের সবার সরকার। তো যেটি আপা বলছিলেন যে এই রাষ্ট্রপতির ছবি আসলে সরিয়ে ফেলা ঠিক হয়নি। দেখেন, এই রাষ্ট্রপতিকে আসলে শুরু থেকেই তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া সেই ব্যাপারে আলোচনা ছিল। তবে আমি যতটুকু গণমাধ্যমের খবরে দেখলাম সেখানে উল্লেখ করা হচ্ছে যে রাষ্ট্রপতি মূলত তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে চেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে যে তাহলে কি সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য রাষ্ট্রপতি আসলে দেশ ছাড়তে চাচ্ছিল কিনা, মানে চিকিৎসার কথা বলে।
কারণ এই মুহূর্তে ডেপুটি স্পিকার বলেন তারা কিন্তু নাই। স্পিকার পদত্যাগ করেছেন, এখন দেশের বাইরে নাকি দেশে আছে আমরা কেউ জানি না। এবং যিনি ডেপুটি স্পিকার ছিলেন তিনি জেলে রয়েছেন। এবং যদি আসলে রাষ্ট্রপতি দেশের বাইরে যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসলে কে হবে বা রাষ্ট্রপতি আসলে কে হবে যদি তিনি আসলে চলে যান, সেক্ষেত্রে আমরা জানি যে প্রধান বিচারপতি। তো এই মুহূর্তে আসলে সেই প্রক্রিয়াও দীর্ঘ। সব মিলিয়ে তিনি যদি আসলে দেশের বাইরে যান, সেটি আসলে মানে খুবই বাংলাদেশের জন্য ক্ষতির একটি কারণ। আমার মনে হয় যে সরকার এক ধরনের সন্দেহের চোখে তাকে দেখছে, যেহেতু তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। এমনকি তিনি নাকি বারবার শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়েছেন, শেখ হাসিনা কখনোই সালাম নেয়নি। উনি তো এই 5ই আগস্টে যে বাণী দিয়েছেন পত্রপত্রিকায় যেটা ছাপা হয়েছে, সেটা তো একেবারেই মানে ওনার অবস্থানের বিপরীতে গিয়ে বাণী দিয়েছে। এখন এই বাণী আসলে তিনি দিয়েছেন নাকি আসলে তার অফিস লিখে দিয়েছে, সেটা তো সবসময় হয়, সেটা তো স্বাভাবিক প্রক্রিয়ায় সেটাই হয়েছে হয়তো। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বাণী আসলে তিনি দেননি, তার পক্ষে ওই ধরনের ভাষা ব্যবহার করা সম্ভব নয়। কিন্তু তিনি তো অবশ্যই তার নামেই তো গেছে বাণী, এখন তো বাধ্য তিনি। দেখেন, আমি কয়েকবার কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যেতে হয়েছে। তো রাষ্ট্রপতি একবার আমাকে বললেন যে কি খবর বিপ্লবী, মানে তিনি তো আমাদের সব কিছু দেখেন। তো সামগ্রিকভাবে আমার তার চেহারার দিকে তাকিয়ে মনে হয়েছে তিনি খুব ভয়ের মধ্যে থাকেন। যেমনিভাবে হাসিনার পতন হয়েছে, যেমনিভাবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে, তিনি আসলে নিজে কিছু করতে পারেন না। জাস্ট তিনি নামে মাত্র রাষ্ট্রপতি আছেন, তার কোনো ক্ষমতা নাই। মানে যেমনিভাবে আসলে আমরা বলি যে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে আসলে তার কোনো ক্ষমতা নাই, এখন হাসিনা যেহেতু নাই, এই রাষ্ট্রপতি এক ধরনের পুতুল হয়ে বসে আছে। মানে তিনি যে বিবৃতি দিয়েছেন, আমার মনে হয় না যে এই বিবৃতি তার পক্ষে আসলে দেওয়া সম্ভব, আমার কাছে মনে হয় না। তো আমি যেটি বলছিলাম যে তিনি নাকি কয়েকবার শেখ হাসিনার পায়ে আপনার কদমবুচি করতে গেছেন এবং এই বক্তব্য তিনি নিজেই দিয়েছেন। তার মানে তিনি হাসিনার প্রতি খুবই আস্থাশীল ছিলেন। তো এইরকম একজন ব্যক্তি আপনার হাসিনার পরামর্শে অনেক কিছু করতে পারে। এখন তার যে ফোন, তিনি হাসিনার সাথে কথা বলেন কি বলেন না আমরা কিন্তু কেউ জানি না, কারণ রাষ্ট্রপতিকে বলা হয় যে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। তো সেক্ষেত্রে তার ফোনটা আসলে চেক করার এক ধরনের বিব্রতকর। তো সরকার কি করছে আই ডোন্ট নো। তবে আমি যতটুকু বুঝতেছি তাকে হয়তো চাপ দেওয়ার জন্য বা এই যে খবরটা বাইরে চলে এসেছে জনগণকে এক ধরনের শান্ত রাখার জন্য, যে তোমরা এত বেশি ক্ষুব্ধ হয়েও না, রাষ্ট্রপতিকে আমরা আসলে টাইটের মধ্যে রেখেছি। তো সেই কিন্তু রাশেদ, আমি একটু বুঝতে চেয়েছি, জনগণ কি এই বিষয় নিয়ে এত চিন্তিত, এত উদ্বিগ্ন, এত ক্ষুব্ধ আপনার কাছে মনে হয়? দেখেন, জনগণের সবাই না এবং রাজনৈতিক দলগুলো সবাই না। সাংবিধানিক ধারাবাহিকতার তো একটা ইস্যু আছে বা প্রয়োজনীয়তা আছে, সেখানে আপনি পছন্দ করেন বা না করেন। এখন একটা দলীয় সরকার যখন পরিবর্তন হয়, পরের সরকার যদি অন্য দলের আসে, তারা তো ওই আগের দলের নির্বাচিত, ইতিহাস অনুযায়ী তারা ওই দলেরই হন, তাদের কাছেই তো শপথ নেন। দেখেন, শুরু থেকে আমরা যেটা সবসময় বলে এসেছি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের উপদেষ্টারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছে এবং সংবিধান মেনেই শপথ নিয়েছে। তার মানে কি? তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে শুরুতে এই রাষ্ট্রপতিকে মেনে নিয়েছেন। এবং যারা আসলে সবসময় বলে যে মুজিববাদী সংবিধান, তারা আবার সেই মুজিববাদী সংবিধান মেনেই শপথ নিয়েছে। বিশেষ করে এনসিপির নেতারা এই কথাগুলো বলে। এজন্য আমি শুরু থেকে বলে আসছি যে ঠিক আছে, আপনাকে এই রাষ্ট্রপতি ভাল লাগে না, গণ অভ্যুত্থানের সাথে সাথে আপনি তাকে সরিয়ে দিতেন। আপনি কেন তাড়াহুড়া করে 3 দিনের মাথায় আসলে তার হাতে শপথ নিলেন? এর মাধ্যমে তো তার বৈধতা দিলেন। এখন একজন ব্যক্তিকে আপনি মানে বৈধতা দিলেন, এরপরে বলছেন যে তাকে সরে যেতে হবে, তাহলে তো আপনিও অবৈধ হয়ে যাবেন, কারণ আপনি কিন্তু অবৈধ মানুষের সাথে শপথ নিয়েছেন। বা আপনি তাকে রাষ্ট্রপতি রাখছেন, তার ছবি নামিয়ে ফেলবার যে সিদ্ধান্ত, আমি সেটাই বলছি যে আপনি যেহেতু তাকে মেনে নিয়েছেন, সুতরাং এখন যে রাষ্ট্রের আইন আছে, কানুন আছে, সেটা আপনাকে মানতে হবে। আপনি যদি শুরু থেকে সরিয়ে দিতেন, কোনো আপত্তি ছিল না। তো এখন সরকার আসলে, আমি বুঝতেছি না সরকার কি করছে, সরকারের কাদের উপরে আসলে কারা ভর করেছে, সরকারের উপদেষ্টাদেরকে কারা আসলে পরামর্শ দিচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এখন কি কারণে সরকার এই উদ্যোগগুলো নিচ্ছে, তারা কি আসলেই শুধুমাত্র ছবি সরিয়ে দিবে নাকি রাষ্ট্রপতিকে সরিয়ে দিবে আমরা কেউ জানি না। 15ই আগস্টে সেই ব্যাপারে বলবো। দেখেন, যখন আসলে গত বছর ধানমন্ডি 32 ভেঙে ফেলা হলো, তখন কিন্তু আমি নিজে প্রতিবাদ করেছি যে এখন যদি আপনি 32 ভাঙেন, পরবর্তীতে এই ভাঙার যে আগুন, এটা বিভিন্ন জায়গায় লাগতে পারে।
সুতরাং এই ভাঙাভাঙির রাজনীতি যদি কিছু করতে হয়, ব্যবস্থা নিতে হয়, সরকার নেবে। এখন আমি গণ অভ্যুত্থানের পরে নিজের হাতে কোনো আইন তুলে নিতে পারি না। যদি ধানমন্ডি ৩২ সেটা আসলে আপনার সরকার মনে করে যে এই প্রতিষ্ঠানকে আমরা বা এই বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করব, বা আওয়ামী লীগের বাড়িঘর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সেখানে আসলে বিভিন্ন পক্ষ আপনার লুট করার জন্য গিয়েছে। তো আমার মতামত আমি সেই সময়ই দিয়েছি যে এইভাবে লুট করা যায় না। রাষ্ট্র যদি মনে করে যে এই বাড়িতে অবৈধ সম্পদ আছে বা এই বাড়ি আসলে দুর্নীতির মাধ্যমে করা হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্র বা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনি যদি আইন নিজের হাতে তুলে নিই, সেটি কোনোভাবে আসলে কাঙ্ক্ষিত হবে না। আমরা সর্বশেষ যেটি দেখলাম যে আমার কাছে মনে হয় সংখ্যাটা খুব বেশি না, হাতে গোনা কয়েকজন সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছে, কিন্তু সেখানে হাজার হাজার মানুষ যারা আসলে ভিন্ন মতের রাজনীতি করেছে, আন্দোলন করেছে, তারা জড়ো হয়েছে। এর মাধ্যমে যেটি হয়েছে সেটি হলো যে ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে যে ধরনের আসলে এক ধরনের মেসেজ দেওয়া দরকার, সেই মেসেজটা আমার মনে হয় যে ভুলবশত যারা শেখ মুজিবকে পছন্দ করে না বা আওয়ামী রাজনীতিকে পছন্দ করে না, তারাই কিন্তু এক ধরনের ওই 15ই আগস্ট পালন করে দিয়েছে। এটা একটা ভুল সিদ্ধান্ত। আর একজন রিক্সা চালক গিয়েছে, আর একজন দেখলাম হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে, আবার ওয়াইফ তাকে বলছে হাজব্যান্ডকে যে সে একটা পাগল না হলে এখানে আসে। আসলে আমি বুঝতেছি না কি ঘটনা আসলে ঘটতে যাচ্ছিল। আর একটা ঘটনা আমি দেখলাম যে একজন দাবি করছে আমি বিএনপির কর্মী, একজন দাবি করছে আমি শিবিরের কর্মী, তারপরেও তারা কিন্তু মারধরের শিকার হয়েছে। অর্থাৎ এই যে মব ভায়োলেন্স, দেখেন এই মব ভায়োলেন্স যদি বন্ধ করা না যায়, তাহলে আজকে যারা সৃষ্টি করছে পরবর্তীতে যে কোনো একটা সময় কিন্তু তার উপর নেমে আসতে পারে, যেটা আমরা ধানমন্ডি ৩২ আমরা 15ই আগস্টকে কেন্দ্র করে দেখলাম। আমার মনে হয় যে সরকারের উচিত হবে যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া যে ওই এলাকায় মানুষ যেতে পারবে কি পারবে না, 15ই আগস্ট পালন করতে পারবে কি পারবে না, সেই ব্যাপারে একটা ক্লিয়ার সিদ্ধান্ত যদি সরকার নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা বা সংকট হবে না। এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে সেখানে যাচ্ছে, এটা আসলে অনুচিত। সরকারের দিক থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছিল যে 15ই আগস্টের কোনো কর্মসূচি দেওয়া হলে সেটা করতে দেওয়া হবে না, এরকম একটা বার্তা অফিসিয়ালি দেওয়া হয়েছিল। দেখেন এখন আমি যদি বলতে চাই, আমাকে তাহলে 2 মিনিট সময় দেন। আমি প্রফেসর অধ্যাপক সলিমুল্লাহ খানের একটি বক্তব্য শুনছিলাম, আমি কয়েকটা বক্তব্য শুনলাম। সেখানে তিনি বলছেন যে শেখ মুজিবের যে শাসন আমরা দেখেছি আর শেখ হাসিনার শাসন তো আপনারা দেখেছেন, শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ঙ্কর। আমি একদিন আসাম আব্দুর রব ভাইয়ের বাসায় ছিলাম, তো সেখানে একজন বীর মুক্তিযোদ্ধা সিরাজ ভাই, তিনি জাসদের রাজনীতি করতেন। তিনি আমাকে বললেন যে রাশেদ, তোমরা তো এই প্রজন্মের নায়ক, আমরা তো এই সময় রাজনীতি করেছি, জাসদের রাজনীতি ইতিহাস, মনে হয় না তোমরা আসলে প্রকৃত ইতিহাস জানো। রক্ষী বাহিনী এতটা ভয়ঙ্কর ছিল যে আমাদের একজন নেতা তাকে বেঁধে ট্রাকের পিছনে বাঁধলো দড়ি দিয়ে, সেই ট্রাক চলা শুরু করলো, এরপরে তার মাংস আলাদা হয়ে গেল, পিচ ঢালা রাস্তার উপরে সেই গাড়ি আপনার চলতে থাকলো। গতকাল আমি একটি অনুষ্ঠানে ছিলাম, সেখানে জাসদের একজন সাবেক নেতা ছিল, তিনি বলছেন যে রক্ষী বাহিনী এতটা ভয়ঙ্কর ছিল যে লক্ষ্মীপুরের একজন জাসদের নেতার খাল তুলে ফেলাইছে ব্রিজের উপরে। সলিমুল্লাহ খানের আর একটা বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে প্রায় 10,000 জাসদের নেতাকর্মীর খাল তুলে এইভাবে হত্যা করা হয়েছে। তার মানে কি, 71-এর আগে যে শেখ মুজিবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তিনি যখন রাষ্ট্রনায়ক হলেন, এদেশের মানুষ তাকে আসলে রাষ্ট্রনায়কের জায়গায় বসার পরে আসলে তিনি ভুল করেছেন এবং সেই ভুলের খেসারত কিন্তু তাকে দিতে হয়েছে। এখন এই যে আমরা যারা আসলে এই প্রজন্মের, আমরা কিন্তু শেখ মুজিবের 71-এর আগের ইতিহাসটা জানি এবং 71 থেকে 75 সাল পর্যন্ত যে বাকশাল কায়েম করা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা, ভিন্ন মতকে দমন করা, জাসদের নেতাকর্মীদেরকে রক্ষী বাহিনীর মাধ্যমে হত্যার নির্দেশনা দেওয়া, এই ইতিহাসগুলো আমরা জানি না। অর্থাৎ শেখ মুজিবের জীবনের 2টা অধ্যায় আমরা 2ভাবে স্মরণ করতে পারি। 71-এর আগের যে ইতিহাস, সেটাকে আমি মহান হিসেবে দেখি, কিন্তু 71-এর পরে তিনি যখন আসলে রাষ্ট্রনায়ক হয়েছেন, ওই সময়কার যে অত্যাচারিত শাসন ব্যবস্থা, সেটাকেও কিন্তু আমরা আরেকভাবে দেখতে পারি। অর্থাৎ শেখ মুজিব তার সেটা আপনি যেভাবেই দেখেন না কেন, কিন্তু বিনা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে আপনি কোনো হত্যাকাণ্ডকে তো সমর্থন করতে পারেন। আসবো, আমি সেখানে আসবো। আমি এখানে নোট করে রেখেছি যে শেখ মুজিব বলেন, শেখ হাসিনা বলেন বা যেই বলেন, সে স্বৈরশাসক, কিন্তু তাকে এইভাবে বিনা বিচারে হত্যা করা, এটা কোনোভাবে আমি কাম্য করি না। যে কারণে আমি এইখানে লিখে রেখেছি, সেটা আপনাকে শোনাই যে শেখ মুজিবের পতন যদি আসলে হাসিনার মতো হতো,
তাহলে এই যে শেখ মুজিবকে কেন্দ্র করে বা মুজিববাদকে কেন্দ্র করে যে ধরনের আওয়ামী কাল্ট বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে, মুজিববাদ বলে কিছু গত 20-30-40 বছরের চর্চা বাংলাদেশে হয়নি, কিন্তু সেটা নাই, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগও করে, কিন্তু আওয়ামী লীগ মনে করে যে শেখ মুজিব তাদের একমাত্র নেতা এবং শেখ মুজিব আওয়ামী দেবতা হিসেবে তারা মনে করে, আমাদের কাছে আমাদের দৃষ্টিতে যা মনে হয়। সেক্ষেত্রে শেখ মুজিবের পতন যদি আসলে হাসিনার মতো হতো, তাহলে শেখ মুজিবকে কেন্দ্র করে যে আওয়ামী কাল্ট বাংলাদেশে দাঁড়িয়েছে সেটা কোনোভাবেই দাঁড়াতো না। অর্থাৎ আমি শেখ মুজিবের এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই সাপোর্ট করছি না। ওকে, নীলুফার চৌধুরী মনি, এই জায়গায় কিছু আর বলবেন আপনি না অন্য প্রসঙ্গে? আমি এইখানে বলতে চাই যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। আমি এটা স্পষ্ট বলতে চাই, তারা অন্যায় যতটুকু করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু এই যে এই ধরনের কেউ যদি ব্যক্তিগতভাবে কাউকে সম্মান করে, হতে পারে আপনার তার ব্যক্তিগত অনেক শত্রু আছে, কিন্তু আমি উপকৃত হয়েছি, আমার উপকৃতির জন্য আমার যে কাল্পটা ভেতর থেকে সেটা তাকে সম্মান করছে, সেখানে তো আমার কিছু করার নাই। হ্যাঁ, আমি জানি সে অপরাধী, কিন্তু আমার জন্য সে যদি ভালো কিছু বয়ে আনে, আমি কিন্তু তাদের পছন্দ করে এই কথাগুলো বলছি না। আমার কথা হলো যে আমি চাই না বাংলাদেশে আর কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি হোক এই জিনিসগুলোকে নিয়ে, এবং আমি চাই অবশ্যই প্রত্যেকটা জায়গায় বিচারের আওতায় আসুক, বিচার হোক। এই সরকার, যারা এত লক্ষ লক্ষ আওয়ামী লীগার সব কিন্তু বাংলাদেশে আছে। আপনার সর্বোচ্চ কত গেছে? 5,000-10,000 আওয়ামী লীগ পালাইছে, আর বাকি সব আওয়ামী লীগ তো দেশেই আছে, তাদের টাকা পয়সাগুলো দেশে আছে। কই সরকার তো এগুলাকে আপনার টাকাগুলা রাষ্ট্রীয় কোষাগারে নেয় নাই, তাদেরকে তো বলে নাই তোমার টাকার উৎস কি। সরকার কি বলবে? সরকার নিজেই তো নিজের টাকার উৎসের কথা বলে না, সরকার তাদেরও বলে নাই। আপনার মিনিমাম যদি 500 টাকা 1000 টাকার নোটটা যদি বদল করতো অন্তত সরকার পতনের পরে, তাহলেও কিন্তু মানুষের হাতে এত টাকা থাকতো না, কিছু মানুষের হাতে, এবং তারা এত অন্যায় অপকর্ম করার জন্য চিন্তা প্রকাশ করতে পারতো না এবং এই পয়সাগুলো খরচ করতে পারতো না। এই জিনিসগুলো সরকার নিজে ইচ্ছা করে করেছে। এবং আপনি যে দেখেন রাষ্ট্রপতির এই অপরাধের জন্য রাষ্ট্রপতিকে যদি তার ছবি নামায় ফেললে তাকে শাস্তির আওতায় আনেন, এটা আপনার লিগালি না, লিগালি আনুক 1000 বার আনুক, সমস্যা নাই, এটা আনেন, তাহলে যত ব্যবসায়ীরা আছে বাংলাদেশের আওয়ামী লীগের উপর হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে বাংলাদেশে দুর্দান্ত প্রতাপে আছে, যত রাজনীতিক এই যে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, থানা পরিষদ, উপজেলা পরিষদ, এগুলার যে নেতারা আছে, দিব্যি আছে, বরং বিভিন্ন দলে গিয়া ঠাঁই নিচ্ছে, নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন মানুষকে টাকা দিয়ে হাত করছে। এই জিনিসগুলো তো যেইখানেই টাকা দিয়ে হাত হচ্ছে সেইখানেই অন্যায় অপকর্ম বেড়ে যাচ্ছে। এই অন্যায় অপকর্মগুলো বন্ধ হতো যদি এই টাকাগুলা আপনার সিজ করতে পারতো সরকার, এদের যদি বিচারের আওতায় আনতে পারতো, আইনের অনুশাসন চালু করতে পারতো। সরকার কিছুই করে নাই, শুধু মবকে ঠাঁই দিয়েছে, যে যার মতো মব জাস্টিস করছে, যে যার মতো। সেখানে সরকারের কিংস পার্টি বলেন আর সময় মতো আওয়ামী লীগ অন্যখানের বর্ণচোরা হয়েই বলেন, কিংবা আপনি বিএনপি বা যেটা যার কথাই বলেন, যদি সুযোগ যেখানে যে পাচ্ছে সেখানে কাজে লাগাতে পারতো না, যদি আইনের অনুশাসনটা কায়েম থাকতো। সরকার তো এইদিকে একদমই আপনার মিনিমাম আপনার কোনো টলারেন্স নাই তার। যেখানে বদিউল আলম মজুমদার বলছে যে সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, সরকার চাইলে সম্ভব, না চাইলে অসম্ভব। আমি যদি বলি সরকার যদি ধরেন আপনার চায়, তাহলে সরকার কেন এখনো আইনের শৃঙ্খলার লাগামটা টেনে ধরছে না? সরকার কেন পুলিশকে আপনার ট্রমাটাইজ থেকে উদ্ধার করছে না? সরকার কেন আপনার মবের যারা হোতা তাদেরকে আপনার শাস্তির আওতায় নিয়ে আসছে না? তো এই জায়গাগুলো থেকে আমার একটা ভয় হয় বলতে পারেন যে নির্বাচন যে সরকার বলছে, সরকার কি সত্যিকার অর্থে নির্বাচন চায়? তাহলে তো প্রথমেই আমি প্রথম দিন থেকে এখন যতটা রুটম্যাপ হলো গিয়ে আপনার 5 মিনিটের বয়ান, কিংবা একটা কবে কোন তারিখ একটা এরকম বয়ানগুলা, কিন্তু যে কাজগুলা মেইন সেটা হলো নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন নিজে ছাড়া আর কিছুই নাই, সেই ম্যান পাওয়ার আসে প্রশাসন থেকে, প্রশাসনের এইখানে শৃঙ্খলাবোধ, প্রশাসন এইখানে 80% প্রশাসন এখন পর্যন্ত আওয়ামী লীগের। তারপরে আপনার পুলিশ 70-80% পুলিশ এখনও আওয়ামী লীগের কিংবা ট্রমাটাইজ।
তারা যে মেরেছে এবং নিজেরা মরেছে, এই দুইয়ের মধ্যে যে তাদের ট্রমাটাইজ হয়েছে, আপনার তাদের অস্ত্র খোয়া গেছে, সেই অস্ত্রগুলা কোথায়? যখন একজন কর্মচারী যে অস্ত্র নিয়ে থাকে, সে যখন জানে যে এই অস্ত্রগুলা বাইরের প্রাইভেটের হাতে চলে গেছে, তার কিন্তু সে কিন্তু আগে নিজে মনে করতো আমি সেরা, আমি শেঠ। এখন কিন্তু মনে করে যে কোন কোন অন্ধকারের আমার অস্ত্রগুলো লুকিয়ে আছে, যে অস্ত্র আমার দিকেই হয়তো তাক করা আছে, আমি জানি না। তখন তো সে ক্ষমতার খেইটা হারিয়ে ফেলে। তো সেই খেই হারিয়ে ফেলার জন্য সরকার কি এইখানে কি কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। তো সরকার তাহলে কি চায় আমরা জানি না। সরকার না নিজেকে কিউর করেছে, না সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের কিউর করেছে, কাউকে সে করে নাই। তাহলে ফেব্রুয়ারির নির্বাচনের ভবিষ্যৎ কি? আমি এইভাবে তো নির্বাচন এইভাবে এই আইন শৃঙ্খলা, এই প্রশাসন, এই আপনার বলে যে নির্বাচন কমিশনের অন্যান্য হ্যান্ডস, এগুলো সবই তো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। এইখান থেকে রিসাবলিং একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, গভীর রাতে কারো ছবি না নামায় গভীর রাত পর্যন্ত এই কাজগুলো করতে হবে সরকারের, যদি সে সত্যিকার অর্থে নির্বাচনটা দিতে চায় এবং যদি মনে করে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, এখানে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা থাকবে এখানে, এবং রোড ম্যাপের সাথে, নির্বাচনের সাথে, মানুষের ভোটের উৎসাহ উদ্দীপনার সাথে যাতে সংযোগ থাকে, সেই চেষ্টা করার জন্য সরকারকে দিনরাত পরিশ্রম করে এই কাজগুলো করতে হবে। তাও করতে পারবে কিনা সন্দেহ, কারণ পুলিশ যদি আপনার ট্রমাটাইজ না হয়, তাহলে পুলিশের সামনে মার্ডার হচ্ছে। এই যে 3টা মার্ডার হইলো আপনার মুরাদনগর, এই যে এই পুলিশ কি করেছে? কিছু করেছে? কিচ্ছু করতে পারে নাই। পুলিশের সামনে প্রতিনিয়ত ছিনতাইকারী ইয়েরা যে মারলো সাংবাদিকটাকে, পুলিশ কিছু করতে পেরেছে? কিছুই করতে পারে নাই। তো প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মায়ের শুরু হয়েছিল মার্ডার, এই আপনার সারা রাত খাওয়ায় মারলো ছেলেটাকে এবং একজন প্রতিবন্ধীকে, সেই বিচার থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো মব জাস্টিস হয়েছে, একটার বিচার কি এই সরকার করতে পারছে? না তার পুলিশ বাহিনী করতে পারছে। তো যে পুলিশ বাহিনী একটা সময় রিস্ক নেয়, ধানমন্ডিতে রিস্ক নিয়েছে, অ্যারেস্ট করেছে, তারপরে তারা জোর করে কেড়ে পুলিশের কাছ থেকে আসামি ছুটিয়ে নিয়ে আসছে। তারপরে আপনার মনে করেন যে চট্টগ্রামের পটিয়ায়, সেইখানে পুলিশ নিরপেক্ষ ওইখানে দৃষ্টিতে কাজ করাতে কি হয়েছে? পুলিশ ক্লোজ হতে বাধ্য হয়েছে। তো এইসব দেখার পরে তো পুলিশ আরও কোনো কাজ করবে না। তাহলে সরকার কোথায় এদের সাহস দিবে? কারণ এদের ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। পুলিশ ছাড়া আপনার এই নির্বাচন তুলে দিবে কে? আনসার ছাড়া নির্বাচন তুলে দিবে কে? সৈনিক বাহিনী বিগত দিনে স্টিল দাঁড়িয়ে থাকতো, জিল্লুর ভাই, কোনো নড়াচড়া করতো না। এখনও যদি তারা স্টিল দাঁড়িয়ে থাকে, যেমন এখন আপনার ডেভিড হান চলতেছে, কিন্তু আর্মিরা কয়জনকে অ্যারেস্ট করছে, কয়জনকে ওইভাবে যে চাঁদাবাজি বন্ধ করছে, মব বন্ধ করছে, কি করছে? কিছুই করে নাই। ঠিক এই অবস্থায় যদি নির্বাচনের দিন থাকে, তাহলে কি হবে? ওইখানে মাইট ইজ রাইটটাই ফলপ্রসূ হবে। তা আমরা তো মাইট ইজ রাইট দেখতে চাই না বলেই তো একটা সরকার চলে যেতে বাধ্য হলো, পালিয়ে যেতে বাধ্য হলো। তা আবারও যদি একই জিনিস আসে, তাহলে আমরা এই দেশের গণতন্ত্র কবে ফিরবে? গণতন্ত্র কবে আপনার মুখ তুলে তাকাবে? আপনার একসঙ্গে 4টা দল সব মিলে কাজ করলো, এখন এক দল আরেক দলকে সহ্য করতে পারে না। এক দল আরেক দলের যে কথা কখনোই বলা হয় নাই, এই যে পিয়ার পদ্ধতি, এটা তো ওই সংস্কারের মধ্যে পিয়ার পদ্ধতির অস্তিত্বই ছিল না। এখন একটা পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনটা বানচাল করার চরমভাবে চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গাগুলো সরকারের তো এখানে সে আছে। সরকার তো বলতে পারে তুমি এইটুকু পর্যন্ত যাইতে পারো, এইটুকু পর্যন্ত যাইতে পারো না। স্বাধীনতা মানেই তো এই না যে যা ইচ্ছা তাই করা। সরকার তো যা ইচ্ছা তাই করার জন্য দিছে, মব দিয়ে মানুষের মার্ডার করার জন্য দিছে, মার্ডারের পরে কোনো বিচার না হওয়ার জন্য দিছে। আজকে সরকার যে অবস্থাটা এইখানে হচ্ছে, সেই অবস্থা যদি সরকার এখন পর্যন্ত না লাগাম টানতে পারে, তাহলে আমি কি করে আশা করি যে একটা সুন্দর নির্বাচন হবে? আমি তো এটা মনে করতে পারি। রাশেদ, আমি একই সময় দুটো এনসিপিটা বলেন আপনি, কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে দেখেন কি এবং কি ধরনের নির্বাচন আসলে? জি, নির্বাচন করার জন্য এনসিপি নিয়ে বলছিলেন আপনি। নির্বাচন করার জন্য তো আসলে নির্বাচনের পরিবেশ দরকার, তবে সরকার মনে হয় এখনো পর্যন্ত সেই দিকে মনোযোগ দেয়নি।
বিশেষ করে নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেনাবাহিনী, পুলিশ নির্বাচনে ভালো ভূমিকা রাখবে, আনসার রাখবে, বিজিবি রাখবে, মানুষ এইটা এই মুহূর্তে প্রত্যাশা করছে না। কারণ পুলিশের যে মোরাল গ্রাউন্ড সেটা কিন্তু ভেঙে পড়েছে। পুলিশ আসলে নৈতিকভাবে দুর্বল, এবং পুলিশের এই দুর্বলতা কবে তারা আসলে কাটিয়ে উঠতে পারবে আমরা কেউ জানি না। সেনাবাহিনীর উপর অনেকটা আসলে এই মুহূর্তে, কিন্তু সেনাবাহিনীর যে স্ট্রেংথ, সেনাবাহিনী দিকে তো আপনি ওইভাবে নির্বাচন কি করাতে পারবে শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করে, পুলিশ ছাড়া? অবশ্যই আমাদের পুলিশ লাগবে, কিন্তু পুলিশকে তো আপনার সংস্কার করতে হবে। 1 বছরে সরকার আসলে দৃশ্যমান কোনো সংস্কার করেছে? তারা শুধুমাত্র আমাদেরকে বিচার এবং সংস্কারের গল্প শোনাচ্ছে। দেখেন, এই সরকারের যারা উপদেষ্টা তারা কিন্তু অনেক মিষ্টি কথা বলতে পারে। আমি কিছুদিন আগে একটা বাক্য শুনছিলাম যে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তারা সত্য এবং মিথ্যা এই দুইটার সংমিশ্রণে এমন ন্যারেটিভ তৈরি করে, শুনলে মনে হয় যে তিনি ফেরেশতা। অর্থাৎ যেখানে সত্যের সাথে মিথ্যার দরকার, যেখানে মিথ্যার সাথে সত্যের দরকার, এইভাবে মিশ্রণ করে তারা আসলে বাক্য তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে। তো এই উপদেষ্টা পরিষদে অনেকে আছে এ ধরনের কর্মযোগ্য, তারা মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে, কিন্তু কাজের কাজ কিচ্ছু না। 1 বছরে এখনো পর্যন্ত আমরা পুলিশের কোনো সংস্কার দেখি নাই, দুদকের সংস্কার দেখি নাই, সচিবালয়ের সংস্কার দেখি নাই, প্রশাসনের সংস্কার দেখি নাই। অর্থাৎ সরকারের তো এই সংস্কারগুলো করতে তো বিএনপি বাধা দেয়নি, আমরা বাধা দেইনি। তাহলে সরকার কেন করলো না, কেন পারলো না? এই যে আপা যেটি বললেন যে হ্যাঁ, মব জাস্টিস তো আমরা কেউ পছন্দ করি না, আমি বারবার এর বিরুদ্ধে বলছি। কারণ আজকে আমি মব তৈরি করলে আগামীকাল আমার উপর মব তৈরি হইতে পারে, তাই না? তার মানে কি? তার মানে আইনের শাসন প্রতিষ্ঠা। যারা 14 সালে অপরাধ করেছে, ডিসি বলেন, এসপি বলেন, 24 সালে যারা করেছে, এছাড়া 18 সালে যারা করেছে, এবং ইউনো যারা ছিল, যে সকল সরকারি কর্মকর্তারা অপরাধের সাথে জড়িত, অবৈধ নির্বাচনের সাথে জড়িত, যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, তাদেরকে তো আসলে পানিশমেন্টের আওতায় আনা দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম যে এখন যারা উপদেষ্টা, তাদের সচিব যারা, তারা আবার ওই আওয়ামী সুবিধাভোগী। তো এই বিএনপি কি বলেছে বা আমরা কি বলেছি যে উপদেষ্টা পরিষদে আপনারা যারা আছেন, আপনারা আওয়ামীপন্থী সরকারি কর্মকর্তাদেরকে সচিব বানাবেন? তো এই সংস্কারগুলো আপনারা কেন করেননি? এই সরকারি উপদেষ্টারা যেটি বলছে, আমি বিষয়টা আরও স্পষ্ট হলাম, এবং আমি এই বিষয়টা নিয়ে সবসময় বলে আসছি যে 14-15 বছর রাজনৈতিক তকমা দিয়ে, বিশেষ করে বিএনপি জামাত তকমা দিয়ে যে সকল সরকারি কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই উপদেষ্টা পরিষদ মনে করলো এদেরকে যদি আমরা প্রমোশন দিই, এরা বিএনপি জামাতের হয়ে কাজ করবে, আমাদের কথা শুনবে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ মন্দের ভালো, এদেরকে ভয় দেখিয়ে কাজ করতে পারবো। তো সরকারের মানসিকতা আসলে এইরকম। এই মানসিকতা নিয়ে আসলে সংস্কার হয় না। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে সরকারের উপর আমাদের যে প্রত্যাশা ছিল, সেই শতভাগ প্রত্যাশার এখনো পর্যন্ত 10% পূরণ হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আর বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কেউ কেউ মনে করছে যে আগামীতে নির্বাচন হইলে আমি তো ক্ষমতায় আসতে পারবো না। সুতরাং ওই যে একটা কথা আছে না আমাদের গ্রামে, একটা প্রবাদ, যে জেদের ভাত আসলে কুত্তা দিয়ে খাওয়ানো, মানে আমি পাচ্ছি না তাই অন্যকে খাইতে দেব না। তো যে কারণে এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের উস্কানি দিচ্ছে, সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল করে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তব্য দিয়েছেন, ভয়ঙ্কর বক্তব্য। আমি জানি না এনসিপি এটা অন করে কিনা। কি বলেছেন? যে এই যে আমাদের আর্মির ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকলে হয় না, মাথায় ঘিলু থাকতে হয়। এরা না বোঝে সংবিধান, না বোঝে স্টেট। বিভিন্ন দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্র চালাইতে অক্ষম হয়ে পড়ে। কি অদ্ভুত একটা বাহিনী! সেনাবাহিনীর বলছে যে এদের মাথায় ঘিলু নাই, এরা অস্ত্র চালাইতে পারে না, এই ধরনের কথাবার্তা, এবং তারা অক্ষম। এই উস্কানিগুলো কেন দিচ্ছে? তার মানে এই এনসিপি এবং ডিজিএফআই, হ্যাঁ, ডিজিএফআই কে নিয়ে বলছে। দেখেন, আমরা বলেছি যে আপনি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন। হ্যাঁ, এর আগে আমরা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার কথাও শুনেছি কারো কারো। সে ধরনের নেতারা তো আছেই। তো এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত। দেখেন, সেনাবাহিনী তো 90-এ, আমি তো ওই সময় ছোট, আপনারা তো ওই সময় দেখবেন বা আপনারা জানেন, 90-এও কিন্তু সেনাবাহিনীর ভূমিকা আছে। সেনাবাহিনীর ভূমিকা না রাখলে এত সহজে এরশাদের পতন হতো না। এই যে আপনার 24-এ সর্বশেষ সেনাবাহিনীর ভূমিকা, মনে করেন যে আমরা জনগণ, আমরা 90% আন্দোলনটা সফল করেছি, বাকি 10% আন্দোলনটা সফল যদি সেনাবাহিনী আমাদের সাথে যুক্ত হয়ে না করতো, তাহলে কি হাসিনার পতন হইতো?
আরও 10,000 20,000 মানুষ মারা যেতে পারতো। তো এই যে কৃতজ্ঞতা স্বীকার করা, এমনকি দেখেন এই যে গোপালগঞ্জে যখন এনসিপির নেতারা বিপদে পড়লো, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদেরকে কে উদ্ধার করলো? সেনাবাহিনী। আপনি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে এত কথা বলছেন, অথচ সেনাবাহিনীর এপিএসে না চললে তো আপনি বাঁচতে পারতেন না। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ আসলে তাদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে না। এই যে গণ অভ্যুত্থানে যে বিএনপির বলেন, গণ অধিকার পরিষদের বলেন, জামাতের বলেন, অন্যান্য দলের বলেন, এত ভূমিকা, রাজনৈতিক দলগুলো 14-15 বছর লড়াই করেছে এবং এই লড়াইয়ে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি এনসিপির যে নেতারা, তারাও কিন্তু যুক্ত হয়নি। যদি তারা আগেই যুক্ত হতো, হাসিনার পতন তো অনেক আগে হয়ে যায়। হাসিনা তো এইভাবে এত বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। তো এখন দেখছি যে রাজনৈতিক দলগুলোর এই সংগ্রামকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং নানানভাবে কটাক্ষ করা হচ্ছে। সামরিক বাহিনীর প্রশ্ন, প্রধান উপদেষ্টাও যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু সশস্ত্র বাহিনীর কথা উল্লেখ করা হয়নি, বাকি সবার অবদানের কথা স্বীকার করা কথা। না, আমি তবে ঘোষণাপত্রে আমি দেখেছি, আমি ঘোষণাপত্রের কথা বলছি না, আমি বলছি যে একই দিনে তো আমি এজন্য বলছি, একই দিনে তো ঘোষণাপত্র এবং একই সাথে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, ঘোষণাপত্রে সেখানে কিন্তু আবার সেনাবাহিনীর ভূমিকার কথা তিনি তুলে ধরেছেন, তবে জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানে হয়তো তুলে ধরেননি। এখন আমি যে আগেই বলেছি যে রাষ্ট্রপতি যা দেন, আসলে রাষ্ট্রপতি লিখেন, ঠিক একইভাবে লিখেন নাকি অন্য কেউ, ঠিক প্রধান উপদেষ্টা যে ভাষণ দেন, এই ভাষণ তো তিনি লিখেন বলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা প্রায় দেখি সম্ভব না, সেটা ওনার পক্ষে লেখা সম্ভব না, সময়ও না। সুতরাং হয়তো যে লিখেছেন সে সেনাবাহিনীকে ইগনোর করেন বা সেনাবাহিনীর ভূমিকা গুরুত্ব দেননি। আর ঘোষণাপত্র যেহেতু বিভিন্ন জনের সাথে আলোচনা করে উল্লেখ করেছে, সেখানে আবার বিষয়টি তুলে ধরা হয়েছে। তো আমি যেটি বলছিলাম, দেখেন এই যে সেনাবাহিনী এই আন্দোলনে ভূমিকা রেখেছে, এটা সত্য, কিন্তু সেনাবাহিনীকে যদি আপনি এইভাবে উস্কে দেন, তাদেরকে অক্ষম বলেন, গুলি চালাইতে পারে না, এই কথাবার্তা রাজনৈতিক অথর্ব এবং পাগল ছাড়া কেউ বলতে পারে না। আপা কি বলেন আপনি? মানে রাজনৈতিকভাবে যার ন্যূনতম ম্যাচুরিটি আছে, হ্যাঁ, সে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে না। আর আমি আরও যেটি বলছিলাম, দেখেন এই যে এই সরকার কিন্তু মবকে উস্কে দিয়েছে। সরকারের আপনার যিনি প্রেস সচিব আছেন, তিনি কিন্তু বলেছেন যে যারা মব করছে এরা আসলে প্রেশার গ্রুপ। এই যে মব, একের পর এক মব সৃষ্টি হলো, সরকার এই মব আসলে কেন বন্ধ করতে পারলো না, আই ডোন্ট নো। সরকারের কারণেই আমার মনে হয় যে 1 বছর ধরে নির্বাচনের পরিবেশটা তৈরি হয়নি। এখন আবার এনসিপির নেতারা যেটি বলছে যে ফেব্রুয়ারিতে কোনো ইলেকশন হবে না। দেখলাম যে এনসিপির এই নেতাদের জবাব কিন্তু আমাদের পরিবেশ উপদেষ্টা নিজেই দিয়েছে যে এনসিপির কে কি বলল এতে আমাদের যায় আসে না, নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। এবং আমি আজকে আপনার এই টকশোতে বলি, যেহেতু আমরা 2018 সাল থেকে সক্রিয়ভাবে রাজপথে রয়েছি, বিভিন্ন দলের যারা প্রধান নেতা বা বিভিন্ন জায়গায় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে বা উপদেষ্টা পরিষদে, আমাদের সাথে তো মোটামুটি আলাপ আলোচনা হয়। আমি আগে থেকেই জানি যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন তারা দিবে, এর বিকল্প না নাই। কারণ এই উপদেষ্টা পরিষদে যারা আছে এরা তো ম্যাক্সিমামই আসলে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ। আপনি তো দেশ চালাইতে আপনার সক্ষমতা লাগবে, তো এই সক্ষমতা তো তাদের নাই। সুতরাং তারা আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিতে চায়, এর বিকল্প আর কোনো অপশন তাদের হাতে নাই। যদি থাকতো তাহলে তারা এনসিপিকেই ক্ষমতায় বসিয়ে যেত। এনসিপি তো ওই ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারেনি। নীলোফার চৌধুরী মনি, আপনি বলবেন। এবং আমরা সরকারের নিরপেক্ষতা, সক্ষমতা, এগুলো নিয়ে প্রশ্ন তুলছি। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যার পদত্যাগ একসময় আপনারা দাবি করেছিলেন এবং তারপরে তার সঙ্গে বৈঠকও করেছেন, এরপরে অবশ্য লন্ডন বৈঠকের পর আপনারা একদমই নিশ্চুপ হয়ে গেছেন। তিনি বলছিলেন কয়েকদিন আগে, ইতিমধ্যে অবশ্য তার হাঁসের মাংস খাওয়া থেকে ওয়েস্টার্নে যাওয়া সবই নানা আলোচনার মধ্যে আছে। কিছু কিছু চাঁদাবাজির অভিযোগের পেছনে তিনি আছেন বলেও কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ অভিযোগ করছেন। সত্য মিথ্যে এটা আইনি প্রক্রিয়ার বিষয় বা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু তিনি বলছেন তিনি পদত্যাগ করবেন নির্বাচনের স্ক্যাজুয়াল ঘোষণার পরে বা তার খানিকটা আগে পদত্যাগ করবেন। আরও হয়তো অন্য কেউ করলে করতে পারেন। তবে তিনি বলেছেন যে সরকারের মধ্যে রাজনৈতিক দলের সমর্থক উপদেষ্টাদের মধ্যে আরও অনেকে আছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তো আছি। আপনার কাছ থেকে শুনতে চাই যে তখন পদত্যাগ করবেন, এখন পদত্যাগ করবেন না, তো এই পুরো প্রক্রিয়া তো নির্বাচনী প্রক্রিয়া তো শুরু হয়ে যাওয়ার কথা এখন থেকেই। জি, আমি এইখানে একটা কথা বলতে চাই, রাশেদের কথার প্রেক্ষাপটেই বলতে চাই। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, হ্যাঁ ঠিক আছে, রাশেদ বলেছে, আমিও তাই মনে করি। তবে সংশয় এইটাই যে রাস্তা সমান্তরাল নয়, যদি হয় যাত্রাপথে গাড়ি যদি ফেল করে খাদে না পড়ে, তাহলে আমার মনে হয় যে সমস্যা হবে না, যদি খাদে না পড়ে। এখন এই খাদে পড়ার জন্য কিনা না অন্য কোনো কারণে কিনা যেসব উপদেষ্টারা বলছে, এই হাঁসের মাংস খাওয়া উপদেষ্টারা, আপনি যে কথাটা বললেন,
যে তাদের পদত্যাগ নিয়ে বিএনপি যে কথাটা তুলেছিল, বিএনপি বড় স্বার্থের জন্য হয়তোবা বিএনপি চুপ আছে এখন। কারণ বিএনপিকে যতটুকু হেয় করা হয়েছে, যেই দিন বলেছে সেই দিনই তাকে সামনে বসিয়ে কিন্তু মিটিং করেছে। 3 জন সম্পর্কে কথা ছিল, 3 জনের ঢাকা এবং লন্ডনে একই রকমের ঘটনা ঘটেছে। লন্ডনেও সেম ঘটনা ঘটেছে। যার কথা বলা হয়েছে সে ওইখানে ছিল। এবং শুধু তাই না, প্রেস ব্রিফটা প্রেস সচিব থাকা অবস্থাতেও ওনাকে দিয়ে প্রেস ব্রিফ করিয়েছে, যেটার সাথে উনি সংশ্লিষ্ট না। এটা বোঝানো যে আমি তোমার জন্য আমি এইটুক করতে পারি, কিন্তু আমি দম ছাড়বো না, এটাও বুঝিয়ে দিয়েছে, খামোশটা বুঝিয়ে দিয়েছে। তো সেই জায়গায় আমি এইটুক বলতে চাই যে তারা স্বীকার করেছে তারা নামবে। আমার যদি ভুল না হয়, একটা কথা ছিল এই সরকার যখন আসে তখন এই ধরনের কথা উঠেছিল যে এই সরকারে যারা থাকবে তারা পরবর্তীতে নির্বাচন করতে পারবে না। এটা বলছিল, এই কথাটা কিন্তু উঠেছিল। তো এইটা শোনার পরে কিছুদিন পরে, কয়েক মাস থাকার পরে, আপনার 6-7 মাস, তারপরে নাহিদ আপনার পদত্যাগ করে বুঝালো যে আমি দল করতে চাই, আমি সরকারে থাকবো। সরকারে কিন্তু সে থাকলো অনেক দিন। এখন আবার একজন বললেন যে সে সহ আরও কেউ না পদত্যাগ করবেন এবং যে কোনো রাজনৈতিক যে কোনো দলে জয়েন করতে পারেন বা নতুন কিছু করতে পারেন, তারা নির্বাচন করবে। কে কোথা থেকে নির্বাচন করবে এই হিংসটাও দিলেন। তাহলে আপনার কথাটা কি হলো? অথচ আপনি দেখেন যখন তারা সরকার গঠন করে তখন কিন্তু কিছুই বলা হয় নাই যে সংস্কার হইলে, বিচার না হইলে নির্বাচন পর্যন্ত যাবে কি যাবে না, সংস্কার বিচার এই ধরনের কথা কিন্তু নির্বাচন 3টা এই ধরনের কথা আমরা শুনি নাই। যেটা শুনেছিলাম সেটা হলো এটা যেটা বললাম, যে যারা সরকারে থাকবে তারা পরবর্তী সরকারের ইলেকশনে করতে পারবে না পরবর্তীতে, তো অন্তত পক্ষে প্রথম নির্বাচনটা করতে পারবে না এরকম। তো এখন তারা কেউই কথা রাখে নাই। এবং তাদের কবে তারা পদত্যাগ করবে, তফসিল ঘোষণার পরে না তফসিল ঘোষণার আগে, এটা তাদের ক্ষমতা যাদের হাতে তারাই বলে দিবে যে তারা কি করবে। তবে এই জিনিসটা মনে পড়ে আমার ছোটবেলা, আমি জানি না আপনি কি করেছেন, আমাদের সময় দস্যু বন্ধুর, মাসুদ রানা, এই সিরিজগুলো ছিল, আমরা পড়তাম। আমাদের এই ছেলেরা তো জেনজি বলে নিজেদেরকে, জেনজিরা কি বই পড়ে এরকম আরও লুমহর্ষ কিছু পড়ে কিনা, যে নইলে চাঁদাবাজের সাথে যখন তার নামটা যখন আসে সে কিন্তু অস্বীকার করে না, কারণ সে জানে সিসিটিভি ফুটেজের কথা না হলে হয়তোবা সে কিছুই বলতো না। সিসিটিভির ফুটেজের কথা বলার পরে বলছে, হ্যাঁ আমি যখন হাঁপিয়ে উঠি কাজ করতে করতে, তখন আমি নীলা বেচারা নীলা কত ভাগ্যবান যে তার দোকানটা রমরমা বানায় দিল। এখন দেখি কি বলে পরিষদও যায়, কি রাশেদদের লোকও যায়, সবাই খাইতে যায় হাঁসের মাংস গভীর রাতে। আমরা না ভাই ধানমন্ডি 32-এ বলে, দুঃখিত বলে ধানমন্ডি এলাকা, গুলশান এলাকায় সেই সবাই বাট এই ইস্যুটা নিয়ে আমি যতটা না কথা বলতে চাই, কারণ এই উপদেষ্টার কিন্তু আবার সিকিউরিটি ইস্যুস আছে, যে কারণে তিনি লাইসেন্স নিয়েছেন, লাইসেন্স পাওয়ার যোগ্যতা না থাকা আবার হুন্ডা দিয়েও ঘুরেন, আবার হুন্ডা দিয়ে প্রায় রাতেই হুন্ডা দিয়ে ঘোরার সময় তার সিকিউরিটি কোথায় থাকে এটাও অজ্ঞাত। কারণ সিসিটিভির যে ফুটেজটা যে দেখা গেল তার সঙ্গে কিন্তু খুব বেশি হুন্ডা দেখা গেল না। তো এই যে তার ইসেরা, তার যে রক্ষকরা, তারা কোথায় আমরা দেখতে পারলাম না। সেই মাসুদ রানা খ্যাত সেই আপনার উপদেষ্টা, সে নীলা মার্কেটের হাঁসের গুস্ত না পাইলে সে ওয়েস্টিনে যায়। কোথায় নীলা মার্কেট যেখানে কিনা 200, 400, 500 টাকা দিয়ে খাওয়া যায়, কোথায় ওয়েস্টিন হোটেল যেখানে কিনা 20,000 টাকার নিচে খাওয়া যায় না। আর এই টাইপের লোকরা তো 1-2 খায় না, মিনিমাম 5-6 জন, 4-5 জন খায়। যে ছেলেটা 2 দিন আগে নিজেই ডাইনিংয়ের ডাল ভাত আমরা সবাই খাইছি, আপনি আমি রাশেদ সবাই খাইছি, এই ডাল ভাত খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াইতাম, সেই ছেলে 3 দিনেই সে ওয়েস্টিন এবং নীলারে একাকার করে ফেললো। তো এই যে তারা কি করছে, কখন কি করছে, কখন কি বলছে, এই একজন এরকম আপনি দেখেন একজনই কি অবস্থা, তার এয়ারপোর্টে তার একরকম কাহিনী, তার চাঁদাবাজিতে একরকম কাহিনী, তার আপনার এলাকায় একরকম কাহিনী, তার বাপঘটিতে একরকম কাহিনী, তার মানে তাকে নিয়ে একটা বাংলাদেশ, সেটা গেল। আবার তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে কাহিনী,
স্ট্যাটাস আবার দিবে তো দিবে, পরের দিন আবার এক লাইন মুছে ফেললো, থুক্কু ভুল হয়ে গেছে, ওইখানে এক লাইন মুছে ফেললো, আবার মনে হলো যে না এটা দিলামই না, পুরোটাই মুছে ফেললো। এই যে দেশটাকে যে জায়গাটাই নিয়ে যাচ্ছে, সেখানে আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশে আগে একরকম স্বৈরাচারের হাতে ছিলাম, এখন আরেক রকম মানে পোলাপানের হাতে, যে যাদের হাতে হইলে বন্দুকে গুলি থাকলে কোন দিকে মারবে, নিজের দিকে না বাবার দিকে না অন্য কারো দিকে, তারা বুঝে না। এটা তাদের দোষ না। আমি প্রথম দিন যখন শপথ নেয় সেই দিনই আমি তাদের বিপক্ষে কথা বলছিলাম। আমি তাদের শত্রু না, আমি বরং তাদের জন্য দোয়া করি যে শেখ হাসিনা উৎখাতের জন্য যারা যারা কাজ করছে প্রত্যেকের জন্য আমাদের দোয়া আছে। তো সেইখানে আমি কেন বলেছিলাম তাদের পড়ালেখা শেষ হয় না, যে ছেলেটার এখন পর্যন্ত সেই পড়ালেখা শেষ না করে একটা মানুষ তার চতুর্থ ধাপে ঢুকে গেল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ সব আপনার ব্ল্যাঙ্ক, চতুর্থ ধাপে ঢুকে গেলে সে রাষ্ট্রের জন্য কি করবে, নিজের জন্য কি করবে, পরিবারের জন্য কি করবে, আর অন্যদের জন্য কি করবে, অন্য রাষ্ট্রের জিও পলিটিক্সের জন্য কি করবে। এখন যদি কারো হাতের ক্রীড়নকে পরিণত হয়, যেমন আজকে একখানে কালকে একখানে দেখা করে, ওই যে আবার দস্যু বনহুরের মতো সে মধ্যরাতে আপনার মুখের মধ্যে রুমাল দিয়ে মাস্ক পরে আপনার এনসিপির সঙ্গে মিটিংয়ে বসে, এই জিনিসগুলা এগুলা কিন্তু এই আপনার সিরিজ প্রোগ্রামে ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু রাষ্ট্র যখন চরম সমস্যায়, যখন রাষ্ট্রের একটা পরিবারের 4 জন 3 জনকে মেরে ফেলে বাকি একজন যখন মৃত্যুর আগে চিরকুট লিখে, আত্মহত্যার আগে চিরকুট লিখে যায়, আমি খাওয়ার অভাবে, আমি ভাতের অভাবে মারা গেলাম, আমি ঋণের অভাবে মারা গেলাম, তখন সেই রাষ্ট্রের কি এই ধরনের সিরিজ প্রোগ্রাম করার কোনো রাইটস আছে এই রাষ্ট্রের? এই জায়গায় যে রাষ্ট্র বলে আমি এত কিছু করেছি, দেশ আগের চেয়ে ভালো হয়েছে, অথচ আমরা যদি দেখি আমাদের হবে যে আপনার কত পার্সেন্ট আপনার আছে ঋণের, আপনার মূল্যস্ফীতি, বিবিএস বলছে 7ই আগস্টে মূল্যস্ফীতি বেড়ে 8.55% গিয়ে দাঁড়িয়েছে। যেখানে 2024-এ 100 টাকা দিয়ে যে খাদ্যটা পাওয়া যেত, আজকে 25-এ এসে 108 টাকা 55 পয়সায় সেই খাবারটা পাওয়া যাচ্ছে। তাইলে মানুষের আয় নাই, মানুষের চাকরি নাই, মানুষের মানে কোনো সঞ্চিত অর্থ সম্পদ নাই, মানুষকে কেউ ঋণ দিচ্ছে না। সেই জায়গায় যখন মানুষ আত্মহত্যা করছে, সেই টাইমে যখন আপনি হাঁসের মাংস নীলায় খাবেন না আপনি অস্টিনে খাবেন, এই আলোচনায় আসেন, সেও আপনি বলেন যে সাম্মি খারাপ, ফাইন, ভালো কথা, সে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত আসনের এমপি ছিল, কি পাইছে কি পায় না সেটা বড় কথা না, সাম্মি খারাপ। আপনি সাম্মিকে অ্যারেস্ট করাই দিবেন, সাম্মির কাছ থেকে আপনি স্টেপ বাই স্টেপ আপনি কিস্তিতে আপনি চাঁদা নিবেন। 2024 সালে এমপি হয়েছে, মানে সেটাই, এর আগে কিছুই হয় না, আমি সাম্মিকে এর আগে দেখিও নাই, হঠাৎ করে 22-23-এ তার আবির্ভাব, সে দেখে, যাই হোক সেটা যাই হোক, তার বিচার হবে, আমরা বিচার চাই। স্বামী যদি ভুল করে থাকে স্বামীর বিচার হবে, কিন্তু স্বামীর বাসার থেকে টাকা নিবেন, আপনি পুলিশ দিয়ে একরকম হয়রানি করবেন, আবার নিজে যায় টাকা নিবেন, আবার যে টাকা নিবে সে একরকম জবানবন্দি দিয়ে জেল অ্যারেস্ট হবে, আবার অ্যারেস্ট হওয়ার পরে তার বউ বলবে যে তার উকিলের কথা এটা, যে তোমার হাজবেন্ডকে তুমি যদি এই তথ্য দাও, এটা বলো, তাহলে তার জন্য তাকে বহিষ্কার করব না, এবং তার যে পদ আছে সেই পদে তাকে ফেরত দেওয়া হবে। তো এই জন্য আবার তার বউকে দিয়ে আপনার প্রেস কনফারেন্স করাবে, এই জিনিসগুলো বাংলাদেশে এটা কি হচ্ছে? এরকম দেশ তো আমরা চাই নাই, এই জন্য তো আমরা এত বছর আন্দোলন করি নাই। আপনি মেটিকুলাস করেন আর যে কুলাসি করেন, আমরা তো মাঠে ছিলাম শেষ দিন পর্যন্ত। ইউজিলুর রহমান আপনি সাক্ষী, আমি কতটুকু এই দেশের জন্য করছি, কতটুকু রিস্ক নিছি, একদম 4 তারিখ রাত পর্যন্ত আমি টকশো করছি। তো সেইখানে আমাদের কি কোনো অবদান নাই এই দেশের জন্য? ছিল না? আওয়ামী লীগের জন্য আমরা আওয়ামী লীগের সঙ্গে আমরা ঝগড়ার কোন পর্যায়ে যাইনি? অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে, মায়ের খাওয়া থেকে শুরু করে, হুলিয়া থেকে শুরু করে কোনটায় যায়নি, মামলা খাওয়া থেকে শুরু করে। সেই জায়গায় যদি আপনার এখন আমাদের কাছে শুনতে হয় যে আমরা তাদের পক্ষে, আমরা তো তাদের পক্ষে বলতে চাই না, আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলতে। আমি আওয়ামী লীগ অন্যায় করেছে আমি বলি, আমিও যদি সেম অন্যায় করি তাহলে জনগণ কার প্রতি আস্থা রাখবে? আমরা তো সেই আস্থার জায়গাটা ফেরত আনতে চাই। সেই আস্থার জায়গা ফেরত আনার জন্য আমি আবারও প্রথম কথাটাই আবার আমি আপনাকে বলছি, ছবি নামিয়ে আমরা আস্থার জায়গাটা ফেরত আনতে চাই না।
আমরা বিচার করে আস্থার জায়গাটা ফেরত আনতে চাই। থ্যাংক ইউ রাশেদ খান, খুব ছোট্ট করে সময়। জি, আমি ছোট্ট করেই বলবো। দেখেন আপা যে কথা বললেন, বিশেষ করে আপনার চাঁদাবাজির কথা, বিশেষ করে আমরা আসলে খুবই অনাকাঙ্ক্ষিতভাবে যে বিষয়গুলো আমি নিজেও বলতে চাই না, কিন্তু বলতে হয়, আমাদের যে সকল ছাত্র নেতারা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা সমন্বয়করা, যাদের আহ্বানে আসলে মানুষ রাজপথে নেমেছে, এটা তো সত্য, বিএনপি নেমেছে, আমরা নেমেছি, সবাই নেমেছে, সেই ছাত্রদেরকে কারা চাঁদাবাজ বানালো? আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তাদেরকে চাঁদাবাজ বানিয়েছে। কিভাবে? তাদেরকে সঠিক পরামর্শ না দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছে। যখন ডিসির সামনে, এসপির সামনে একজন সমন্বয়ক গিয়েছে, ডিসি এসপি এমন অবস্থা যে চেয়ারটা ছেড়ে ওই সমন্বয়ককে বসাইতে পারলে তিনি গর্ববোধ করেন, মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। সমন্বয়ক মানে মন্ত্রী আর সহসমন্বয়ক মানে প্রতিমন্ত্রী, এই একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তো যেখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল ছাত্রদেরকে পরামর্শ দেওয়া যে তোমরা গণ অভ্যুত্থানের নায়ক, তোমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছো, এখন তোমাদের দায়িত্ব ক্লাসে পরীক্ষায় ফিরে যাওয়া, তোমরা আগামীতে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কিন্তু সেই পরামর্শগুলো আসলে কেউ দেয়নি। এমনকি আমরা কোনো কোনো উপদেষ্টার বক্তব্য শুনেছি, তারা বলেছে আমরা আমাদের আগামী নেতৃত্ব পেয়ে গিয়েছি। কারা? আসিফ, নাহিদ, প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী। সেটা তো বলেছে প্রেস সচিব। যখন আসলে নাহিদ ইসলাম পদত্যাগ করলো, তখন আবার প্রেস সচিব এই কথা বললো যে আগামী প্রধানমন্ত্রী। হোয়াট ইজ দিস? প্রায়ই দেখি যে উপদেষ্টারা বলেন, প্রেস সচিব বলেন, এনসিপির নেতাদের নিয়ে ফেসবুকে পোস্ট করে আকারে ইঙ্গিতে, মানে এনসিপি যে সরকারি দল এটা তারাই বুঝিয়ে দেয়। এবং এই যে আমরা দেখলাম যে টিআইবির যিনি আসলে একজন নির্বাহী পরিচালক সম্ভবত, তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে এনসিপি আসলে কিংস পার্টি। তো আমরা কখনো কিংস পার্টি বলি নাই, আমরা বলেছি যে এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদ আসলে এনসিপি গঠন করেছে। আমরা হয়তো তাদেরকে রাজপথের সহযোদ্ধা হিসেবে কিংস পার্টি বলি নাই, কিন্তু যখন একজন ঐক্যমত কমিশনের সদস্যই কথা বলে, তখন আসলে আর বোঝার বাকি থাকে না যে এই সরকার এনসিপির সরকার। তো আপা যেটি বললেন আসিফ মাহমুদকে নিয়ে, দেখেন আসিফ মাহমুদ 2019 সাল থেকে আমার সাথে পরিচয়, এবং ওই সময় তিনি ডাকসুতে আসতেন। এখন যেহেতু উপদেষ্টা হয়েছেন, সুতরাং এখন আর তুমি আসলে পাবলিকলি বলার মতো অবস্থান নেই, আপনি বলতে হয়। তো যাই হোক, তিনি আমাদেরকেও ছাড়িয়ে গেছেন, আমরা তাকে অবশ্যই এই জায়গাটায় তিনি গিয়েছেন, আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু আসলে একের পর এক বিতর্ক তাকেই ছোট করছে। মানে কেন ছোট করছে? আই থিঙ্ক তিনিও বোঝেন। আসিফ মাহমুদ এমন একজন ব্যক্তি, আমি আসলে এই গণ অভ্যুত্থানের আসলে ভিতরের কাহিনী জানার জন্য একটু চেষ্টা করেছিলাম। দেখেন এই যে মানে 5 আগস্ট হাসিনার পতন হবে নাকি 6 আগস্ট পতন হবে, অর্থাৎ এই যে লং মার্চ, সেটা 6 আগস্ট নাকি 5 আগস্ট? শুরুতে ঘোষণা দেওয়া হলো এইটা আপনার 6 আগস্ট, কিন্তু আসিফ মাহমুদ এক ধরনের পিড়াপিড়ি করে তাদেরকে বুঝিয়ে বলল না, এটা 5 আগস্ট। কারণ আমরা যদি এখন একদিন গ্যাপ দিই, তাহলে বিভিন্ন বাহিনী ঢাকায় ঢুকতে পারে, আমরা কিন্তু তখন এই যে ঢাকার মানুষ এক জায়গায় হতে পারবো না, এখানে আর একটা 25শে মার্চ ঘটতে পারে। তো আমি এই জন্য আসিফ মাহমুদকে ধন্যবাদ জানাই, এবং আপনি দেখবেন যে আমি আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের এই গণ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে কখনোই প্রশ্ন তুলি না, কিন্তু হাসনাত এবং সার্জিসের ভূমিকা নিয়ে সব সময় প্রশ্ন তুলি, কারণ তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা, আমি তাদেরকে সেই হিসেবেই জানি। কিন্তু গণ অভ্যুত্থানের নেতা কিন্তু আবার নাহিদ এবং আসিফ। এই জন্য আসিফের উচিত ছিল মাহফুজ আলম না, তিনি তো সামনে, তার ব্যাপারে আপনার বক্তব্য। মাহফুজ আলম তো সামনের নেতৃত্ব ছিল না, মাহফুজ আলম ছিল বলা যায় নাহিদ ইসলামের উপদেষ্টা, মানে রাজনৈতিক উপদেষ্টা। তো সেই জায়গা থেকে মূলত মাহফুজ আলম আপনার এই পদে এসেছেন। মূলত মাহফুজ আলম যে পজিশনে এসেছেন, এটা আসলে একমাত্র নাহিদ ইসলামের কারণে। শেষ করতে হবে, হ্যাঁ শেষ করব। তো আমি যেটি বলছিলাম যে আসিফ মাহমুদের উচিত ছিল আরো বেশি সতর্ক হওয়া। আজকে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আসে, এগুলো শুনতে আমাদের অত্যন্ত খারাপ লাগে। ধন্যবাদ। তো আমি দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশেদ খান এবং মিস নীলুফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শকের কথা ঠিক যে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ বা একটা ভালো নির্বাচন হবে এমনটা বিশ্বাস করবার এখনও পর্যন্ত কোনো কারণ নেই, এবং সে কারণেই অনেকের মধ্যে এবং এর বাইরে জাতীয় সংসদ সহ
জুলাই সনদ সহ অন্যান্য বিষয় নিয়ে যে বিতর্কগুলো আছে সেগুলোর কারণে কারো কারোর মধ্যে সংশয় আছে, যদিও কেউ কেউ এই সংশয় থাকাকে আবার গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত করেন যারা এই সংশয় প্রকাশ করছেন। কিন্তু মূল কথা যেটা, নির্বাচনটা আমাদের খুবই দরকার, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দরকার। এবং অবশ্যই যেন তেন নির্বাচন আমরা চাই না, কিন্তু মন্দের ভালো হিসেবে একটা নির্বাচন এখন এমন একটা অবস্থায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো, সেখানে নির্বাচনের বিকল্প আসলে কিছু নেই। সংস্কার বিচার যাই আলোচনা করি না কেন, একটাই এখন লক্ষ্য, সেটা হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।